রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। Smoking is injurious to health. It causes a painful death. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য নির্মিত। এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সাথে এই গল্পের কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অবাঞ্ছনীয় ও কাকতালীয়। আমাদের চ্যানেল এরকম কোনো ধর্মীয় কুসংস্কার, দেবদেবী, ঝাড়ফুঁক, কালা জাদু, তন্ত্রমন্ত্র ইত্যাদিকে সমর্থন করে না। শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আপনারা আজকের গল্পটি শুধুমাত্র বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। আজকের গল্পে কিছু ভয়ানক দৃশ্য ও অসাব্য ভাষার প্রয়োগ রয়েছে। আশা করছি আপনারা গল্পটি সম্পূর্ণ কুসংস্কার মুক্তভাবে খোলা মনে শুনবেন। খেতে তো দিবি রে বাবু, আমার যে বড় ক্ষুধা তো পাইছে রে, বড় ক্ষুধা, বড় ক্ষুধা পাইছে। সেই হাড় হিম করা শিরশিরানি শব্দ শুনে মণিকান্ত এক ধাক্কায় সেই মেয়েটিকে তার শরীর থেকে আলাদা করে দিল। তারপর সম্পূর্ণ মাথাটা ঘুরিয়ে সেই নারী তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করল মণিকান্তের সামনে। সমগ্র শরীর উলঙ্গ এবং কঙ্কালসা, শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংসপিণ্ড যেন খসে খসে পড়ছে। বন্য লতার মতো মাথার চুল হাওয়ায় উড়ছে চতুর্দিকে। চোখ দুটোর জায়গায় অন্ধকার দুটো বড় বড় গর্ত, যার মধ্যে থেকে এক অতি উজ্জ্বল রক্তিম আভা বিচ্ছুরিত হচ্ছে। মুখমণ্ডলের দুধারে তীক্ষ্ণ ধারালো আঙুল সমান লম্বা দাঁতগুলো মানুষের হাড়ও ভেদ করে দেওয়ার ক্ষমতা রাখে। বুক পর্যন্ত বিস্তৃত হাঁ মুখ থেকে নির্গত এক হাত লম্বা লকলকে লালাযুক্ত জিভ দিয়ে নিজের সমগ্র শরীর চেটে যাচ্ছে সেই পিশাচিনী। এমন মুখমণ্ডলের বীভৎসতা দেখে মণিকান্তের সমগ্র শরীর তখন কাঁপতে শুরু করেছে। যে জীব এতক্ষণ লালসায় পরিপূর্ণ ছিল তা এখন ক্রমশ আড়ষ্ট হয়ে পড়ছে। সে বুঝে গেছে এ কোনো সাধারণ মানবী নয়, তার কাল উপস্থিত হয়েছে স্বয়ং তার সামনে। নমস্কার, গল্প উইথ রায়ান চ্যানেলে সকলকে স্বাগত এবং শুভ বিজয় সকল শ্রোতা বন্ধুদের। আশা করছি সমস্ত খারাপ পরিস্থিতি কাটিয়ে ভালো আছেন সকলে। পাপ, কথায় আছে না, পাপ নিজের পাপকেও ছাড়ে না। মানুষের ইহজন্মের কর্মের ফল ইহজন্মেই ভোগ করতে হয়। কিন্তু কোনো সাধারণ মানুষ
প্রতিহিংসার আগুনে জ্বলে যখন কোনো অপশক্তিকে কাজে লাগায় নিজের প্রতিশোধ চরিতার্থ করার জন্য, তখন সেই মানুষ কতটা নৃশংস হতে পারে কখনো ভাবতে পেরেছেন? একজনের অপকর্মের ফল তো পুরো পরিবার ভোগ করতে পারে না। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সেটা এক ঘোরতর অন্যায়। তাই আজকের আমাদের নিবেদন এক ভয়ঙ্কর অপদেবের গল্প, লেখক শুভঙ্কর সেনের লেখা তামুন্ডি। তাহলে আর দেরি কিসের? চটপট হেডফোনটা কানে লাগিয়ে নিন। শুরু হোক আজকের ভয়ানক গল্পের আসর। প্রাচীন কাল থেকেই মনুষ্যজাতি নিজ স্বার্থসিদ্ধি অথবা প্রতিহিংসা চরিতার্থ উদ্দেশ্যে প্রকৃতি তথা পরাশক্তিকে নিজের অধীনে আনতে সদা প্রচেষ্টারত এবং তার ফলস্বরূপ বারংবার মানবকুলে নেমে এসেছে নানা বিধ্বংসী মহাপ্রলয়। এই ঘটনাক্রমের সূত্রপাত ঘটে 1930 দশকের মাঝামাঝি এক সময়। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য সমগ্র ভারত ভূখণ্ডে তখন এক মহাসংগ্রাম যজ্ঞের প্রস্তুতি চলছে জোর কদমে। তবে সেসব থেকে অনেক দূরে অবিভক্ত বঙ্গপ্রদেশের কোনো এক প্রত্যন্ত জঙ্গলে লোকচক্ষুর আড়ালে চলছিল আরও এক মহানিধন যজ্ঞ। মাঘী কৃষ্ণা চতুর্দশীর ঘোর নিশায় সেদিন সমগ্র বীরবনী জঙ্গলমহলে বিরাজ করছিল এক অস্বাভাবিক নিস্তব্ধতা। ঘন ঝোপঝাড়ে আবৃত এক বন্য গুহায় গনগন করে জ্বলছে এক অগ্নিকুণ্ড এবং সেই জ্বলন্ত অগ্নিশিখায় এক মায়াবী আলো সৃষ্টি করে রেখেছে সেই গুহার অভ্যন্তরভাগ। সে অগ্নিকুণ্ডের ঠিক সম্মুখে নরকরটির আসনে বসে রয়েছেন এক অর্ধ উলঙ্গ মধ্যবয়সী পুরুষ। মাথার ঘন জটায় তার সমগ্র পীঠদেশ আবৃত। চাপা কিন্তু বেশ দৃঢ় কণ্ঠে প্রচণ্ড উন্মাদনার সঙ্গে উচ্চারণ করে চলেছেন অড্ডালিনী মন্ত্র এবং পাশে রাখা একটি পোড়ামাটির পাত্র থেকে রক্ত চর্চিত কৃষ্ণতণ্ডুল উৎসর্গ করছেন এক ভয়ঙ্কর প্রস্তর মূর্তির উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ সেই উপাচার চলার পর একটা সময় সেই অগ্নিকুণ্ডের শিখা নিভু হয়ে এলো এবং সেই সাধকের কণ্ঠস্বর ক্রমশ দুর্বল ও ক্ষীণ হয়ে আসতে লাগলো। তারপর বেশ কিছুক্ষণ চারিদিক অস্বাভাবিক রকম শান্ত হয়ে রইল, ঠিক যেন কালবৈশাখী ঝড় আসার আগের পরিবেশ। বীরবনির জঙ্গলের বুক চিরে বয়ে চলা চামতি নদীর অস্পষ্ট কলকল শব্দ ছাড়া আর কোনো কিছুই তেমন শোনা যাচ্ছিল না সেই মুহূর্তে। ধীরে ধীরে চারিদিকের পরিবেশটা ক্রমশ দমবন্ধকর হয়ে উঠতে লাগলো। মনে হলো একসাথে অনেকগুলো চিতার আগুন যেন জ্বলে উঠেছে ধরিত্রীর বুকে এবং সেই পোড়া মাংসপিণ্ডের গন্ধে চতুর্দিক প্লাবিত। ধ্যানমগ্ন অবস্থাতেও সেই সাধকের মন বিচলিত হয়ে উঠল প্রচণ্ড এক অস্বস্তিকর অনুভূতিতে। তার সমগ্র শরীর যেন অস্থির হয়ে উঠেছে। সে স্পষ্ট অনুভব করতে পারছে অন্য কারোর উপস্থিতি তার চারপাশে। ক্রমশ তার ইন্দ্রিয় আরও স্পষ্টভাবে জানান দিতে লাগলো সেই অস্বাভাবিক অশরীরী অনুভূতি। ধীরে ধীরে একটা কালো ধোঁয়ার মতো আস্তরণ
সাধকের দ্বারা নির্মিত ভস্ম বলয়ের চতুর্দিকে পরিক্রমণ করতে শুরু করল। বাতাসের এক ছনছন শব্দের মতো শব্দ হতে লাগলো সেই গুহার ভিতর। সাধক তখনও নেত্র বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় সেই ভস্ম বলয়ের মধ্যেই বসেছিলেন। তবে তখন তিনি স্পষ্ট অনুভব করতে পারছেন অন্য কারোর উপস্থিতি সেই নির্জন গুহায়। ক্রমশই তার সমগ্র শরীর ভারী হয়ে আসছে। এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হয়েছে তার সমগ্র দেহে এবং কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনো এক অজাগতিক কারণে তার দেহের সমগ্র মাংসপেশি আড়ষ্ট হয়ে উঠেছে। শুকনো গলায় তিনি বারবার ঢোক গিলছেন এবং তার সমগ্র ধমনী শিরা উপশিরায় এক চোরা হিমশীতল স্রোত বয়ে চলেছে। তারপর হঠাৎ এক নারী কণ্ঠের অদ্ভুত খলখলানি হাসির শব্দে সেই গুহার অভ্যন্তরের বাতাবরণ ক্রমশ মায়াবী রূপ ধারণ করল। তারপর বেশ কিছুক্ষণ চতুর্দিক আবার নিস্তব্ধ। সাধকের এক মুহূর্তের জন্য মনে হলো তার কান যেন স্তব্ধ হয়ে পড়েছে। তারপর সেই প্রচণ্ড নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে এক হাড় হিম করা খসখসে সূক্ষ্ম গলায় সেই অতি মানবী বলে উঠল, চোখ খোল জাপান, চোখ খোল, চোখ মেলে দেখ, তোর সাধনা সম্পন্ন হয়েছে। আমায় জাগিয়ে তুলেছিস যখন, অভুক্ত রাখবি আমায়। আমার যে বড় ক্ষুধা, বড়, সে যে খুব প্রচণ্ড, আমার প্রচণ্ড ক্ষুধা। কতদিন কিছু খাইনি, দে, খেতে দে আমায়, খেতে দিবি না জাপান? চোখ মেলে চাপান দেখতে পেল তার সামনে আর কোনো পাথরের মূর্তি নেই, বরং সেই অন্ধকার প্রস্তর বেদিতে বিরাজ করছেন এক লাস্যময়ী নারী অবয়ব। ঘন অন্ধকারে সেই অস্বাভাবিক রূপ সম্পূর্ণরূপে অবলোকন করা সম্ভবপর হচ্ছে না। চাপানের বুঝতে কোনো অসুবিধা হলো না যে তার দীর্ঘ সাধনায় তুষ্ট হয়ে তার আরাধ্য দেবী তার সম্মুখে সমহিমায় উপস্থিত। এবার তার অভীষ্ট পূরণের আর কোনো বাধা রইল না। দেবীর ক্ষুধার আকুতিতে বিহ্বল হয়ে পাশে শালপাতার উপর রাখা পোড়া মাগুর মাছ দুটো কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিল দেবীর উদ্দেশ্যে। অভুক্ত হিংস্র পশুর ন্যায় কটমট করে সেই মাছ দুটো চিবিয়ে খেতে লাগলো সেই রহস্যময়ী। আবেগ ঘন কণ্ঠস্বরে চাপান বলে উঠল, মা, মারে, তুই এসেছিস রে মা, তুই এসেছিস। আমার একটু বছরের সাধনাটু সফল করে আমার একটু দেখা তো দিলি রে মা, দেখা তো দিলি। দে মা, আমার তো দিনের জ্বালা যন্ত্রণাটু গুছাইন দে, গুছাইন দে।
বল বল চাপান, কি চাই তোর? বল বল। কাঁদতে কাঁদতে চাপান বলতে লাগলো, তুই তো সবই জানিস রে মা, সবই জানিস। আমার একমাত্র মাইয়াটারে শিয়াল শকুনের মতো সিরেটো খাইছে ওই বেজাল মাগলান। তারপর ওহা রক্তে ভেঞ্জা নিথর শরীরটারে শান্তির জলে বাসাইন্টো দেশে। বাবুর কাছে বিচারটো চাইতে গেলে ওরা আমারই টিকা লোভটো দেখাইছে, টিকা লোভ। আমার মেয়ে মানিছে তোরা টিকাটো দিয়া কিনতে তো চাই রে মা, কিনতে তো চাই টিকা দিয়ে। ওদের সর্বনাশ তো দেখাইতে চাই মা, ওদের সর্বনাশ তো দেখতে তো চাই, আমি দেখতে তো চাই। উহাদের চরম সর্বনাশ তো করে দে, চরম সর্বনাশ। ও বাবুদের বংশ তো নির্বংশ করে দে রে মা, উহাদের কাউকে তুই ছাড়িস নে, কাউকে না, কাউকে না, কাউকে না। এক প্রবল অট্টহাসির শব্দে কেঁপে উঠল সেই গুহার প্রস্তর প্রাচীর। আচ্ছা বেশ, তাই হবে। তবে যতদিন না আমার নিধন ক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন তোকেই যে আমার মহাক্ষুধা নিবারণের দায়িত্ব নিতে হবে জামান, দায়িত্ব নিতে হবে। ভেবে দেখ, পারবি তো? হ্যাঁ, পারবো, পারবো, পারবো রে মা, আমি ঠিক পারবো। পারতে তো আমাকে হবি। এত বছরের সাধনার পরে একবার যখন তোর জায়গায় আনতে তো পারছি, আমার প্রতিশোধ পূরণ না হওয়া পর্যন্ত তোর তোর ক্ষুধা তো আমি মিটানবই, ক্ষুধা তো আমি মিটানবই। পারবো। আর তারপর এমন অদ্ভুত ছলনাময়ী প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য চাপান কিছুটা আশ্চর্য হয়ে উঠেছিল বটে, কিন্তু এক প্রচণ্ড প্রতিহিংসার তাড়না তাকে উন্মাদ করে তুলেছে। তাই হয়তো আগামীর ভয়ঙ্কর অশনি সংকেত তার কান পর্যন্ত পৌঁছেও অন্তরে প্রবেশ করতে পারল না। উন্মাদের মতো তার আরাধ্যার জয়ধ্বনি করতে করতে অগ্নিকুণ্ডে অন্তিম যজ্ঞাহুতি প্রদান করল চাপান। ওম হুম তামুন্ডে, ওম হুম তামুন্ডে, ওম হুম তামুন্ডে। গনগনে আগুনের প্রজ্বলিত শিখায় রহস্যময় সেই দেবীর বিকট মুখগহ্বরের ভয়ঙ্কর হাসিতে সমগ্র বীরবনির জঙ্গল যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল।
বেশ কিছুদিন পরের কথা। নেপালের কিশিন্ধা থেকে বিশেষ সাধনা সম্পন্ন করে চৌধুরী বাড়ির গুরুদেব আজ বাহরডিহি গ্রামে এসেছেন তার শিষ্যের বিশেষ অনুরোধে। সমগ্র জমিদার বাড়ি সেদিন গুরুদেবের সেবায় নিয়োজিত। চারিদিকে এক উৎসবে তোড়জোড়। এদিকে যোগেন্দ্র নারায়ণ চৌধুরীর ছোট ছেলে মণিকান্ত চৌধুরী তার সাগরেদদের সঙ্গে নিয়ে বীরবনী জঙ্গলে বেরিয়েছে শিকারের সন্ধানে। যোগেন্দ্র নারায়ণ হলেন বাহরডিহি সহ 15টি তালুকের জমিদার। তার দুই ছেলে রথিকান্ত ও মণিকান্ত। বড় ছেলে রথিকান্ত স্ত্রী পুত্র কন্যা নিয়ে গার্হস্থ্য জীবনে মনোনিবেশ করলেও ছোট পুত্র মণিকান্তের জমিদারি ঔদ্ধত্য ও লাম্পট্য জীবনযাপনের কারণে যোগেন্দ্র নারায়ণের জীবনে শান্তির অবকাশ নেই। যোগেন্দ্র নারায়ণের স্ত্রী ননিবালা দেবী ইহলোক ত্যাগ করেছিলেন যখন মণিকান্তের বয়স 10 বছর। তখন তার সন্তানেরা যথেষ্ট ছোট থাকলেও যোগেন্দ্র নারায়ণ দ্বিতীয়বার বিবাহের কথা কখনোই চিন্তা করেননি। প্রচণ্ড প্রতাপশালী জমিদার হলেও যোগেন্দ্র নারায়ণ প্রজাবৎসল হিসেবে সমাজে বিশেষ পরিচিত। তবে নিজের সন্তানদের প্রতি তার দুর্বলতাও কারো কাছে গোপন নয়। কিছু বৎসর পূর্বে বীরবনী তালুকের এক আদিবাসী মেয়েকে তার ছোট পুত্র ও সঙ্গীরা জোর করে তুলে নিয়ে যায় নিজেদের ডেরায়। তারপর সেই কিশোরী বালিকার শরীরটাকে হিংস্র জানোয়ারের মতো ভোগ করে নিজেদের পৈশাচিক বাসনা পূরণ করে তারা। তবে এখানেই তাদের জানোয়ার প্রবৃত্তি থেমে থাকেনি। সেই মেয়েটির উপর নিজেদের কামুক বাসনা পূরণ করার পরে তার শরীরটাকে ধারালো অস্ত্র দিয়ে ছিন্ন ভিন্ন করে তাকে হত্যা করে চামতি নদীতে ভাসিয়ে দেয় তারা। সেই ঘটনার পর আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা যোগেন্দ্র নারায়ণের কাছে সুবিচার চাইতে আসলেও সন্তান স্নেহে অন্ধ হয়ে তাদের প্রতি কোনো সুবিচার প্রদান করতে পারেননি তিনি। এমনকি ইংরেজ সাহেবদের সাথে ওঠা বসা থাকার দরুন দারোগা বাবুদের তিনি এ বিষয়ে চুপ করিয়ে দিয়েছিলেন। যদিও ক্ষতিপূরণ বাবদ কিছু অর্থ সাহায্য দেওয়ার কথা তিনি বলেছিলেন সেই কিশোরীর বাবাকে, তবে সেই প্রস্তাব ওই সরল মানুষগুলোর কাছে কাটা ঘায়ে নুন ছেটানোর মতো ছিল। প্রবল রাগ ও ঘৃণা নিয়ে সেদিন জমিদার বাড়ি ত্যাগ করেছিল ওই নিরীহ আদিবাসী মানুষগুলো। তামুয়া জনজাতির মানুষদের জাত্যাভিমান ও ন্যায়পরায়ণশীলতা সমগ্র বীরবনীতে প্রসিদ্ধ, এবং সেদিন যাবার আগে সেই হতভাগ্য মেয়েটির বাবার প্রতিশোধের হুঙ্কার যোগেন্দ্র নারায়ণের হৃদয়ে বারংবার আঘাত হেনে চলেছে। সেই জন্যেই বহু মাস পূর্বে তিনি কুলগুরুকে পত্র দ্বারা সব বিষয় জানিয়ে বিশেষ অনুরোধ করেছিলেন তার বাড়িতে চরণধুলি দিতে। কিন্তু বিশেষ সাধনায় মগ্ন থাকায় এতদিন তার পক্ষে আসা সম্ভবপর হয়নি। তবে আজ গুরুদেবকে নিজের কাছে পেয়ে যোগেন্দ্র নারায়ণের মনে কিছুটা হলেও আশার আলো জেগেছে। নিজের মানসিক শান্তির জন্য এখন তিনি গুরুদেবের শরণাপন্ন। মনে মনে যোগেন্দ্র নারায়ণ বুঝতে পেরেছিলেন যে ওই নিরীহ মানুষগুলোর প্রতি এক চরম অন্যায় করেছেন তিনি, এবং সেই অনুশোচনার আগুন কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে ভিতর থেকে। কারণ সন্তান স্নেহে সম্রাট ধৃতরাষ্ট্রের মতো যোগেন্দ্র নারায়ণও অন্ধ হয়ে পড়েছিলেন। তবে তার এই সন্তান স্নেহ যে কৌরবদের মতো তার বংশের উপরেও এক মহা সর্বনাশ আনতে চলেছে সে বিষয়ে তখনও তিনি অবগত ছিলেন না। মণিকান্ত শিকারের সন্ধানে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। সূর্যদেব পশ্চিমাকাশে ঢলে পড়েছেন ইতিমধ্যেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম। তার সঙ্গীরা
তার থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এদিক ওদিক ঘোড়সওয়ার করতে করতে হঠাৎ এক সময় মণিকান্ত লক্ষ্য করল তার থেকে সামান্য দূরে গভীর অরণ্যে এক সুন্দরী আদিবাসী নারী মাথায় কাঠের বোঝা নিয়ে হেঁটে চলেছে। কিঞ্চিত অসাবধানতায় সেই নারী শরীরের আবরণ অনেকটাই উন্মোচিত, যা পর্যবেক্ষণে মণিকান্তের ভিতরের লোলুপ ক্ষুধার্ত জানোয়ার যেন আবার জেগে উঠল। অনেক দিন হলো কোনো ভালো মেয়ে মানুষের শরীর সে ভোগ করেনি। আজ সত্যি এক বড় শিকার তার হাত লেগেছে। হরিণের মাংসের পরিবর্তে এই রগরগে নারী শরীর উপভোগ করে সে নিজের খিদে মেটাবে। ঘোড়া থেকে নেমে আস্তে আস্তে মণিকান্ত এগিয়ে যেতে লাগলো সেই মেয়েটির দিকে। তার চোখে মুখে অদ্ভুত লালসার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। উন্মত্তের মতো যখন মেয়েটিকে পিছন থেকে জাপটে ধরল মণিকান্ত, সেই মেয়েটির তারস্বরে চিৎকারে মনে হলো সমগ্র জঙ্গল যেন মুহূর্তের জন্য শিহরিত হয়ে উঠল। মণিকান্তের হাত থেকে ছিটকে পালাবার চেষ্টা করল সেই মেয়েটি, কিন্তু বিশ্রী এক হাসি হাসতে হাসতে মণিকান্ত আরও শক্ত করে মেয়েটিকে নিজের বুকের মধ্যে চেপে ধরল। মেয়েটার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে সে বলল, কোথায় পালাবে সুন্দরী? আজকে তুমি আমার শিকার। কিছুক্ষণ ছটপট করার পর ক্ষণিকের জন্য মেয়েটি নিস্তেজ হয়ে পড়ল। মণিকান্ত মেয়েটির শরীরটিকে অশ্লীলভাবে স্পর্শ করতে করতে হঠাৎ তার মনে হলো এ শরীর কোনো মানুষের নয়, যেন কোনো সরীসৃপের। সেই মেয়েটির শরীরের উষ্ণতা যেন মুহূর্তের মধ্যে হিমাঙ্কের নিচে নেমে গেছে। তারপর এক অতি ভয়ঙ্কর শিরশিরানি হাসির শব্দ শুনে মণিকান্তের উন্মাদনা যেন নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। হঠাৎই সে জঙ্গলের পরিবেশ এক ভয়াল রূপ ধারণ করল। ঘন মেঘে ভরে উঠল আকাশ এবং চতুর্দিকে এক ঝোড়ো বাতাস বইতে শুরু করল। আচমকাই সেই মেয়েটি এক তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠল এবং তার আলুলায়িত কেশরাশি হাওয়ায় এলোমেলোভাবে উড়তে শুরু করল। ভালো করে মেয়েটির নিঃশ্বাসের শব্দ শুনলে মনে হবে কোনো হিংস্র পশু নিঃশব্দে গর্জন করছে। তারপর এক ফিনফিনে কণ্ঠস্বর ভেসে আসলো মেয়েটির দিক থেকে, আমারে খেতে তো দিবি রে বাবু, আমার যে বড় ক্ষুধা তো পাইছে রে, বড় ক্ষুধা, বড় ক্ষুধা পাইছে। সেই হাড় হিম করা শিরশিরানি শব্দ শুনে মণিকান্ত এক ধাক্কায় সেই মেয়েটিকে তার শরীর থেকে আলাদা করে দিল। তারপর সম্পূর্ণ মাথাটা ঘুরিয়ে সেই নারী তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করল মণিকান্তের সামনে। সমগ্র শরীর উলঙ্গ এবং কঙ্কালসার, শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংসপিণ্ড যেন খসে খসে পড়ছে। বন্য লতার মতো মাথার চুল হাওয়ায় উড়ছে চতুর্দিকে। চোখ দুটোর জায়গায় অন্ধকার দুটো বড় বড় গর্ত
যার মধ্যে থেকে এক অতি উজ্জ্বল রক্তিম আভা বিচ্ছুরিত হচ্ছে। মুখমণ্ডলের দুধারে তীক্ষ্ণ ধারালো আঙুল সমান লম্বা দাঁতগুলো মানুষের হাড়ও ভেদ করে দেওয়ার ক্ষমতা রাখে। বুক পর্যন্ত বিস্তৃত হাঁ মুখ থেকে নির্গত 1 হাত লম্বা লকলকে লালাযুক্ত জিভ দিয়ে নিজের সমগ্র শরীর চেটে যাচ্ছে সেই পিশাচিনী। এমন মুখমণ্ডলের বীভৎসতা দেখে মণিকান্তের সমগ্র শরীর তখন কাঁপতে শুরু করেছে। যে জীব এতক্ষণ লালসায় পরিপূর্ণ ছিল তা এখন ক্রমশ আড়ষ্ট হয়ে পড়ছে। সে বুঝে গেছে এ কোনো সাধারণ মানবী নয়, তার কাল উপস্থিত হয়েছে স্বয়ং তার সামনে। ধীরে ধীরে সেই ভয়ঙ্কর পিশাচিনী অগ্রসর হলো মণিকান্তের শরীরটাকে ছিন্ন ভিন্ন করার জন্য। তীক্ষ্ণ নখযুক্ত লম্বা লম্বা হাতগুলো দিয়ে মণিকান্তের গর্দানটা চেপে ধরল সেই ভয়ঙ্করী। সেই বীভৎসতা দেখে মণিকান্তের শরীর যেন অবশ হয়ে পড়ছে। কোনো প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে অবশিষ্ট নেই। তারপর এক বীভৎস চিৎকার দিয়ে সে কামড়ে ধরল মণিকান্তের গলাটা এবং নিমেষেই তার টুটি ছিঁড়ে আলাদা করে দিল। তারপর ক্ষুধার্ত হায়নার মতো লম্বা জিভ দিয়ে মহানন্দে মণিকান্তের শরীর থেকে নির্গত রক্ত চুষে খেতে লাগলো ওই ভয়ঙ্কর পিশাচিনী। রক্তমাখা মুখ একবার মহাশূন্যের দিকে তুলে এক বিশ্রী অট্টহাসিতে ভরিয়ে তুলল বিশ্ব চরাচর। মণিকান্তের ধরহীন মুন্ডু থেকে রক্তধারা প্রবল বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যেতে লাগলো জঙ্গলের মাটি দিয়ে। মধ্যাহ্নের আহার সেরে আসার পর নিজের ঘরেই শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন যোগেন্দ্রনারায়ণ। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। এদিকে প্রকৃতি হঠাৎই এক ভয়াল রূপ ধারণ করেছে। খড়খড়ির পাল্লাগুলো ঝড়ের দাপটে প্রচণ্ড শব্দ শুরু করে এবং সেই শব্দে ঘুম ভেঙে যায় যোগেন্দ্রনারায়ণের। বিছানা থেকে নেমে আস্তে আস্তে সে গিয়ে দাঁড়ায় জানলার পাশে। এমন ভয়ানক কালবৈশাখী এর আগে যেন বাহরডিহি কোনো দিন দেখেনি। মনে হচ্ছে আজ সে সব কিছু তছনছ করে দিয়ে যাবে। প্রচণ্ড হাওয়ায় সেই বিশাল কক্ষের অসংখ্য পর্দাগুলো এদিক ওদিক উড়ে বেড়াতে লাগলো। মাঝে মধ্যে বিদ্যুতের আলো ব্যতীত চতুর্দিক ঘন অন্ধকারে নিমজ্জিত। যোগেন্দ্রনারায়ণ বুঝতে পারল তার ঘরের দরজায় ঘোমটা টানা মাথায় কেউ যেন এসে দাঁড়িয়েছে। মণি এখনো ফেরেনি বৌমা? আগে না বাবা মশাই, আপনি চিন্তা করবেন না। এই দুর্যোগের মধ্যে ঠাকুরপো নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে, একটু পরেই ফিরে আসবে। আমি মানদাকে কইছি আপনার ঘরের খিড়কিগুলো লাগিয়ে একখানা আলো দিয়ে যেতে। গুরুদেব কি এখনো বিশ্রাম নিচ্ছেন বৌমা? উনি বৈঠকখানায় আসন গ্রহণ করেছেন, আপনাকেই স্মরণ করছেন। আমি সে কথাখানাই আপনাকে জানাতে এইছিলেন। আচ্ছা ঠিক আছে, তুমি একখান কাজ করো তো বৌমা, ওনার সন্ধ্যাবেলার জলাদির ব্যবস্থা করো। আমি একটু পরেই ওনার কাছে যাচ্ছি। ওনার সেবাতে যেন কোনো ত্রুটি না থাকে, সেদিকটা একটু খেয়াল রেখো বৌমা। আগে বাবা মশাই, আমি সবটা নিজে দেখে নিচ্ছি, আপনি এসব নিয়ে কিছু ভাববেন না। এই বলে আনন্দী দেবী বেরিয়ে গেলেন সেই ঘর ছেড়ে। তবে যোগেন্দ্রনারায়ণ তার ছোট পুত্রের কথা চিন্তা করতে করতে
তখনও এক দৃষ্টে তাকিয়েছিলেন বাইরের সেই দুর্যোগপূর্ণ আকাশের দিকে। মণিকান্ত বাবু, ছোট হুজুর, মণিকান্ত বাবু, ছোট হুজুর, কোথায় গেলেন? ছোট হুজুর, আপনি কই গেলেন? ছোট হুজুর। সেই প্রবল দুর্যোগের মধ্যে মণিকান্তের সবচেয়ে বিশ্বস্ত চাকর ভোলান ও বন্ধু বনবিহারী বীরবনির জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে চলেছে তাদের সঙ্গীকে। বহুক্ষণ আগেই মণিকান্ত তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তারপরেই প্রবল দুর্যোগ নেমে আসে। তারা তিনজনেই আজ এসেছিল জঙ্গলে শিকারের সন্ধানে। তবে শুধু আজ নয়, চাপানের মেয়েকে যেদিন ওরা তুলে নিয়ে যায় সেদিনও এই দুজনেই ছিল মণিকান্তের সহচর। বলা ভালো সেই জঘন্য অপরাধের সমান অংশীদার। ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আরও কিছু দূর এগোতেই তারা লক্ষ্য করল মণিকান্তের ঘোড়াটিকে। কিন্তু সেখানে পৌঁছানোর পরেও তারা মণিকান্তকে কোথাও দেখতে পেল না। একটা চাপা ভয় ও উত্তেজনা কাজ করছিল সেই দুজনের মধ্যে। তারা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু হয়তো ঘটে গেছে ইতিমধ্যেই। কাছে কোনো এক জায়গা থেকে ভেসে আসছিল কিছু জংলি পশুদের শব্দ। তা শুনে ধীর পায়ে অতি সাবধানে ওরা ক্রমশ এগিয়ে যেতে লাগলো সেদিকে। কিছু দূর যাওয়ার পর গাছপালা ও ঝোপঝাড় সরিয়ে ওরা দেখতে পেল সেই বিভীষিকাময় দৃশ্য। মুন্ডহীন মণিকান্তের দেহটাকে বুনো শিয়ালের দলে ছিঁড়ে ফুঁড়ে খাচ্ছে। বনবিহারীর হাতের বন্দুক থেকে একটা গুলি ছোড়া মাত্রই তারা চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে দৌড় দিল। কাঁদতে কাঁদতে সেই দ্বিখণ্ডিত দেহের উপর ঝাঁপিয়ে পড়ল ভোলান। ছোট হুজুর, কি হয়ে গেল আপনার ছোট হুজুর? ছোট হুজুর, কি ছোট হুজুর? বিহারী বাবু, কি সর্বনাশ হয়ে গেল বিহারী বাবু? ছোট হুজুরের এমন কি করে হলো? বড় কথা জানতে পারলে আমাদের মেরে ফেলবে যে। বিহারী বাবু, কিছু বলেন আপনি? কি অবস্থা ছোট হুজুরের? বনবিহারীর চেতনা তখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। ও দেখতে পেল কিছুটা দূরে পড়ে আছে মণিকান্তের কাটা মাথাটা। সেই পলকহীন ভয়াল দৃষ্টি যেন কোনো বিভীষিকাময় ঘটনার বর্ণনা দিচ্ছে। বনবিহারী একজন দক্ষ শিকারী ও ভালো করেই বুঝতে পারল এ কোনো জঙ্গলি জানোয়ারের কাজ নয়। তবে কি করে এমন ভয়ঙ্কর পরিণতি হলো মণিকান্তের, সে বিষয়ে ভেবে কিছু কুলকিনারা করতে পারছিল না সে। হঠাৎই এক গা শিরশিরিয়ে ওঠা বীভৎস গোঙানির শব্দে ভরে উঠল সেই স্থান। সঙ্গে সঙ্গেই বনবিহারী ও ভোলানের ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। ক্ষত্রিয় পরিবারের ছেলে বনবিহারী যথেষ্ট শক্তিশালী ও নির্ভীক শিকারী। নিজের সামর্থ্য নিয়ে বরাবরই সে ভীষণ দাম্ভিক। এর আগে বহুবার হিংস্র জঙ্গলি পশুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। তবে আজ যেন তার শরীরেও এক অদ্ভুত শিহরণ তৈরি হয়েছে সেই শব্দ শুনে। কারণ সে শব্দ আর যাই হোক কোনো জঙ্গলি পশুর হতে পারে না, তা বনবিহারী ভালো মতোই অনুধাবন করতে পেরেছে। ভোলানের রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে এসেছে। বনবিহারীকে বর্ম করেই এক প্রকার সিটিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে সে। মাঝে মধ্যেই একটা চাপা ফ্যাসফ্যাসে গলার হাসির শব্দ ভেসে উঠছে চারপাশ থেকে।
বনবিহারী তার হাতের বন্দুকটা শক্ত করে চেপে ধরে চারিদিকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। দুজনেই ভালো মতো বুঝতে পারছে কোনো ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে তারা। আমায় খেতে তো দিবি রে বাবু, আমার বড় খিদা তো পাইছে রে, বড় খিদা। সেই অস্বাভাবিক ভয়ঙ্কর শব্দ শুনে বনবিহারী দিকবিদিক জ্ঞান হারিয়ে এদিক ওদিক বন্দুক থেকে গুলি ছুড়তে লাগলো। বনবিহারী বন্দুক তাক করে চারিদিকে সজাগ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। বিপদ যে কোনো সময় তাদের সামনে আসতে পারে। হঠাৎ ভোলান লক্ষ্য করল তার গায়ে বৃষ্টির জলের সঙ্গে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে যেন উপর থেকে। সেই রক্তের ফোঁটা দেখে কাঁপা কাঁপা শরীরে উপরের দিকে তাকাতেই ভোলানের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বিদ্যুতের আলোর ঝলকানিতে ভোলান দেখতে পেল ওদের মাথার ঠিক উপরে একটা বড় গাছের কাণ্ডের সঙ্গে সরীসৃপের মতো লেগে রয়েছে একটা উলঙ্গ বিভৎস নারী শরীর। তার মাথার জট পাকানো চুলগুলো খোলা পিঠে সাপের মতো এঁকে বেঁকে খেলা করছে। চোখ দুটোয় যেন ভাটির আগুন জ্বলছে। বিকট হাঁ মুখের দুধারের আঙুল প্রমাণ লম্বা তীক্ষ্ণ দাঁতের ফাঁক দিয়ে এক হাত লম্বা লকলকে জিভ থেকে ফোঁটা ফোঁটা রক্তবিন্দু এসে পড়ছে তার উপরে। সেই দৃশ্য দেখে ভোলানের মুখ দিয়ে একটি শব্দ বের হলো না। তার হৃৎপিণ্ড এক প্রবল কম্পন শুরু করেছে। আড়ষ্ট হয়ে পড়া শরীর নিয়ে এক তীব্র ভয়ার্ত চিৎকার দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল ভোলান। বনবিহারী কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই পিছনে ফিরে দেখল বিভৎস কালো ছায়ার মতো কিছু একটা ভোলানের উপর ঝাঁপিয়ে পড়ল উপর থেকে, এবং ভোলান তীব্র চিৎকার দিয়ে আর্তনাদ করে উঠল। অন্ধকারে কোনো কিছু ঠাহর করে উঠতে না পেরে পরপর গুলি ছুটতে লাগলো বনবিহারী। তারপর হঠাৎ সব কিছু চুপচাপ। মুহূর্তের মধ্যে এক বিকট শব্দ করে বজ্রপাত হলো, এবং সেই অল্প আলোতে বনবিহারী দেখতে পেল ভোলানের বুকের উপর বসে তার শরীর থেকে কেউ রক্ত চুষে খাচ্ছে, এবং তার দেহটা একটা গলা কাটা ছাগলের মতো ছটফট করছে। উন্মাদের মতো আবার সেদিকে বন্দুক তাক করে গুলি করতে যাচ্ছিল বনবিহারী, কিন্তু সে বুঝতে পারল তার কাছে আর কার্তুজ অবশিষ্ট নেই, আর থাকলেও সেটা এক্ষেত্রে তাকে রক্ষা করতে পুরোপুরিভাবে অক্ষম। এবার ধীরে ধীরে এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে সে, এবং তার চোখে মুখে এক ভয়ানক বিভীষিকা ক্রমশ ফুটে উঠছে। এতটা ভয় সে কোনো দিন পেয়েছে কিনা সে নিজেও জানে না। তাহলে এরপর কি তার পালা? একটা গাছের মোটা শিকড়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল বনবিহারী। সে দেখতে পেল ভোলানের শরীর থেকে লাফ দিয়ে সেই ভয়ঙ্কর পিশাচিনী এক দামাল শিশুর মতো ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তার দিকে। যতই সে এগিয়ে আসছে ততই কাদা মাটি আছড়াতে আছড়াতে পিছিয়ে যাচ্ছে বনবিহারী। এক সময় একটা মোটা গাছের সাথে গিয়ে ঠেকলো তার পিঠ। বাঁচাও, বাঁচাও আমাকে ভগবান,
বাঁচাও, রক্ষা করো আমাকে, রক্ষা করো, বাঁচাও। হাত জোর করে ঈশ্বরকে ডাকতে লাগলো বনবিহারী। এমন পরিস্থিতিতে আর কিছুই করণীয় নেই তার পক্ষে। আচমকাই তার মনে পড়ে গেল সেই আদিবাসী মেয়েটার কথা, যে ঠিক এমনভাবেই হাত জোর করে তার কাছ থেকে বাঁচতে চেয়েছিল। কাতর কণ্ঠে মিনতি করেছিল নিজের সম্মান ও প্রাণের জন্য। কিন্তু সেদিন তার উপর কোনো দয়া দেখায়নি বনবিহারীরা, বরং সেই অসহায় মেয়েটির করুণ অবস্থা দেখে তাদের পৌরুষের আস্ফালন যেন থামছিলই না। জীবনের অন্তিম লগ্নে এসে এক মুহূর্তের জন্য হলেও নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হলো তার। তবে অনেক দেরি হয়ে গেছে। বিভৎস এক হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই পিশাচিনী বনবিহারীর উপর এবং তীক্ষ্ণ ভয়ঙ্কর দাঁত দিয়ে মুহূর্তের মধ্যে মুন্ডু ধর থেকে আলাদা করে আবারও একইভাবে গরম রক্ত চুষে নিতে লাগলো তার শরীর থেকে। এক তীব্র বজ্রাঘাতের শব্দে কম্পিত হলো বীরবনির জঙ্গল। ভিতরে আসবো গুরুদেব? আসো যোগেন্দ্র নারায়ণ, আসো। আমি তোমার প্রতীক্ষায় করছিলাম, আসন গ্রহণ করো। যোগেন্দ্র নারায়ণের পিছন পিছন আনন্দী দেবী দুইজন ঝিকে সঙ্গে নিয়ে গুরুদেবের সান্ধ্যকালীন সেবার জন্য বিশাল শ্বেত পাথরের থালায় ফল মাখা সন্দেশ ও বিভিন্ন ব্যঞ্জন সাজিয়ে এবং এক বড় কাঁসার বাটিতে পুরু স্বরযুক্ত গরম দুধ এনে পরিবেশন করলেন তার সামনে। এরপর একটা তালপাতার পাখা দিয়ে বাতাস করতে লাগলেন দুজনকেই। যোগেন্দ্র নারায়ণ বললেন, তোমরা এখন যাও বৌমা, গুরুদেবের সাথে আমার কিছু একান্ত বিষয় নিয়ে আলোচনা করার আছে। আর যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করে যেও। আর হ্যাঁ, ছোট কোকা যদি এর মধ্যে ফিরে আসে সে সংবাদ আমাকে দিয়ে যেও, কেমন? এখন এসো। ঠিক আছে বাবা মশাই, তাহলে আপনার জল খাবারটাও এখানে পাঠিয়ে দিই। না, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। ছোট কোকার কোনো খবর এলে আমাকে জানিয়ে যাবে। এখন যাও দেখি। কথা না বাড়িয়ে আনন্দী দেবী সেখান থেকে প্রস্থান করলেন। ছোট ছেলেকে নিয়ে তার শ্বশুর মশায়ের এমন অস্থির অবস্থা তিনি আগেও অনেকবার দেখেছেন। যাবার সময় তিনি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেলেন। আপনার সেবায় কোনো ত্রুটি থাকলে সেটা মার্জনা করে দেবেন গুরুদেব। এতটা পথ যাত্রা করে এসেছেন আপনি, তাই তখন আপনাকে আর বিরক্ত করিনি। আপনার শরীর স্বাস্থ্য সব কুশল তো? এই নশ্বর দেহ ক্রমশ জবাব দিতে শুরু করেছে যোগেন্দ্র নারায়ণ। যে কদিন চলতে পারি চলি, তারপর সেই পরম ব্রহ্মময়ীর কালচক্রে নিজেকে সমর্পিত করে দেব। এসব বাদ দাও। আমি তোমার থেকে এমনটা আশা করতে পারিনি বৎস। তোমার সন্তান কি কেবলমাত্র দুজন? তোমার প্রজারা কি তোমার কেউ নয়? এমন মহাপাপ তুমি কি করে করতে পারলে? নিজের সন্তানের প্রতি স্নেহ থাকা কোনো ভুল নয়, তবে সে যদি এমন ঘোরতর অপরাধ করে তাকে শাস্তি দেওয়াটাও একজন অভিভাবকের কর্তব্যের মধ্যেই পড়ে। আর তোমার প্রজারা যারা তোমার সন্তান তুল্য, তাদের প্রতি এরূপ অবিচার করা তোমার কি ঠিক হয়েছে বৎস? লজ্জা ও অনুশোচনায় নিজের মুখ গুরুদেবের সামনে
তুলতে পারছে না যোগেন্দ্র। মাথা নিচু করে এক গভীর নিঃশ্বাস ত্যাগ করল সে। আমার গণনা যদি খুব ভুল না হয়, এক মহাপ্রলয় আসতে চলেছে যোগেন্দ্র নারায়ণ। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। এক ভয়ানক শক্তি জাগ্রত হতে চলেছে। হয়তো ইতিমধ্যেই তার ধ্বংসলীলা সে শুরু করে দিয়েছে। বিশ্ব প্রকৃতির এই বীভৎস রূপ হয়তো তারই ইঙ্গিত বহন করে চলেছে। নিজের মনকে শক্ত করে তোলো বৎস। ওম স্বস্তি, ওম স্বস্তি। নিজের নেত্র বন্ধ করে ধ্যান মুদ্রা ধারণ করলেন গুরুদেব। যোগেন্দ্র নারায়ণ স্বাভাবিকভাবেই বড় অস্থির হয়ে উঠল। গুরুদেবের মুখ থেকে এমন কিছু শুনবে সে প্রত্যাশা করেনি। তাহলে কি সর্বনাশ অসম্ভবই? তাকে কোনোভাবে আটকানোর কি কোনো উপায় নেই? চুপ থাকবেন না গুরুদেব, কোনো পথ দেখান, আপনি পথ দেখান। চোখের জল আটকে রাখতে পারল না যোগেন্দ্র নারায়ণ। কাতর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার গুরুদেবের দিকে, যার প্রতি তার অগাধ বিশ্বাস, অগাধ ভরসা। সে জানে তার বংশের উপর তিনি কোনো আঁচ আসতে দেবেন না। তবে নিয়তি যে তাদের ভাগ্যে অন্য সুতোয় গাঁথতে শুরু করেছে, সেটি তাকে কে বোঝায়। বাইরের দরজায় আনন্দী দেবীর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। বাবা মশাই, দয়া করে একবার সদরে আসবেন। বীরবনির তালুক থেকে কিছু মানুষ এসেছেন। ঠাকুরপুর ব্যাপারে নাকি কোনো সংবাদ আছে কইছেন। গুরুদেবকে প্রণাম করে দ্রুত যোগেন্দ্র নারায়ণ রওনা দিল সদর দালানের উদ্দেশ্যে। চোখ বন্ধ অবস্থাতেও গুরুদেবের বিষণ্ণ মুখ দিয়ে এক গভীর দীর্ঘশ্বাস প্রকাশিত হল। কারণ সেই ত্রিকালজ্ঞ মহাপুরুষের থেকে তখন কোনো কিছুই আর অজ্ঞাত নেই। বাইরের প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই শান্ত হয়ে এসেছে ততক্ষণে। তবে বাহুরডিহি জমিদার বাড়িতে দুর্যোগের কালো মেঘ সবে ঘনিয়ে আসতে শুরু করেছিল। সদর দালানে এসে যোগেন্দ্র নারায়ণ দেখতে পেলেন বীরবনি তালুক থেকে কিছু মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে। তাদের সবাইকে বেশ ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে। তারা জানালো, আজ দুর্যোগের মধ্যে জঙ্গল থেকে কাঠ কেটে ফেরার সময় তারা দেখতে পায় গভীর অরণ্যের মধ্যে জমিদার যোগেন্দ্র নারায়ণের ছোট পুত্র মণিকান্ত ও আরও দুজনের গলা কাটা দেহ মাটিতে পড়ে আছে। তারা এও জানালো যে তাদের দেহগুলো সম্পূর্ণভাবে রক্তশূন্য। মনে হবে যেন কেউ শরীর থেকে শেষ রক্তবিন্দু পর্যন্ত চুষে নিয়ে চরম হিংস্রতার সাথে তাদেরকে হত্যা করেছে। তারা সে দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে এসে জমিদার বাবুর লেঠেলদের খবর দেয়। তারা হয়তো এতক্ষণে সেই দেহগুলি উদ্ধার করে জমিদার বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছে। কিছুক্ষণের মধ্যেই লেঠেলরা মণিকান্ত ও বাকি দুজনের দ্বিখণ্ডিত দেহগুলি জমিদার বাড়ির দালানের সামনে এনে শুইয়ে দিল। আনন্দী দেবী ও বাড়ির বাকি সদস্যদের থেকে বিষাদের সুর ভেসে আসতে শুরু করেছে। তবে প্রতাপশালী জমিদার যোগেন্দ্র নারায়ণ যেন এক মূর্তমান পাথরে পরিণত হয়েছেন। দালানের এক ধারে সিঁড়িতে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মণিকান্তের নিথর দেহের দিকে। বাড়ির অন্দর থেকে কিছুক্ষণ পর গুরুদেব ধীরে ধীরে বেরিয়ে এলেন দালান চত্বরে এবং যোগেন্দ্র নারায়ণের মাথায় স্নেহের স্পর্শে নিজের হাত রাখলেন। গুরুদেবের পা জড়িয়ে ধরে
কান্নায় ভেঙে পড়লেন যোগেন্দ্র। মানসিকভাবে সে আজ সম্পূর্ণরূপে বিপর্যস্ত। মণিকান্ত ও বাকি দুজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে গুরুদেব, যোগেন্দ্র নারায়ণ এবং বাকি সকলের বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে এলো। গুরুদেব আনন্দী দেবীকে উদ্দেশ্য করে বললেন, আর বিলম্ব করা উচিত হবে না বৌমা। রতিকান্তের কাছে কলিকাতায় সংবাদ পৌঁছানোর ব্যবস্থা করো এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরে আসার জন্য অনুরোধ করো। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তুমি ও তোমার সন্তানেরা বাড়ির বাইরে পা রেখো না মা। এই সময় এ বাড়ির সকলের সজাগ এবং সাবধান থাকাটা খুব প্রয়োজন। যোগেন্দ্র নারায়ণ গুরুদেবের পাশেই দাঁড়িয়েছিলেন। পুত্র বিয়োগে এমন প্রতাপশালী মানুষটির আজ দিশেহারা পরিস্থিতি। তবে আসন্ন বিপদের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে হলে তাকে যে শক্ত হয়ে দাঁড়াতেই হবে। গুরুদেব তাকে নিজের কক্ষে আসার জন্য অনুরোধ করল। কিছুক্ষণ পরে দেখা গেল গুরুদেব এবং যোগেন্দ্র নারায়ণ একটি রুদ্ধ দ্বার কক্ষে বসে রয়েছেন। গুরুদেব যোগেন্দ্র নারায়ণকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমার ছোট পুত্র এবং তোমার কার্যক্রমের প্রতিফলন স্বরূপ এক ভয়ঙ্কর ঘটনাক্রমের সূত্রপাত হয়েছে বৎস। কোনো এক প্রাচীন অপশক্তিকে পুনরায় জাগ্রত করা হয়েছে। সেই শক্তি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আমি এখনো অর্জন করতে পারিনি, তবে তার প্রকোপ যে অতি ভয়ঙ্কর ও বীভৎস তা আশা করি ইতিমধ্যেই তুমি বুঝে গেছো। এমন কিছু ঘটার ইঙ্গিত আমি বহু পূর্বেই পেয়েছিলাম, তাই তড়িঘড়ি কিশিন্দা থেকে আমি বাহুরডিহির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, যাতে শুরুতেই এই ঘটনাক্রমকে সমূলে বিনাশ করতে পারি। তবে অনেক বিলম্ব করে ফেলেছি মনে হচ্ছে। গুরুদেবের কপালে চিন্তার ভাঁজ যোগেন্দ্র নারায়ণের দৃষ্টি এড়াল না। তোমার ঠাকুরদার সময়কাল থেকেই তোমাদের পরিবারের প্রতি আমি বিশেষ রূপে দায়বদ্ধ। তবে এ বিপদ এখন শুধু তোমার পরিবারের একার নয়। সেই তীব্র বিনাশকারী শক্তির উত্থানে সমগ্র বাহুরডিহি আজ এক চরম সংকটের সম্মুখীন যোগেন্দ্র। যে বা যারা এই শক্তিকে জাগ্রত করেছে হয়তো তারাও এর সম্পূর্ণ ক্ষমতা সম্পর্কে অবগত নয়। তা না হলে এমন প্রলয়ঙ্কারী শক্তিকে নিয়ে ছেলে খেলা করার প্রবৃত্তি কখনো জন্মাতো না। তবে এর দায়ভার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমার উপরেও বর্তায় বৎস। যোগেন্দ্র নারায়ণ বুঝতে পারলেন গুরুদেব ঠিক কোন বিষয়ে ইঙ্গিত করছেন। কর্মফল বড় ভয়ঙ্কর জিনিস বাছা। তার হাত থেকে মুক্তি এত সহজ নয়। আমরা আমাদের কৃতকাজ থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা করলেও
কালকে যিনি নিয়ন্ত্রণ করছেন সেই পরম ব্রহ্মময়ীর বিচার যে বড় নিখুঁত বাবা, বড় নিখুঁত। দুঃখের বিষয় হলো যে পাপ তোমরা করেছ তার শাস্তি আজ গোটা গ্রাম ভোগ করতে চলেছে। তবে এই নিরীহ মানুষগুলোকে এ ধ্বংসলীলা থেকে বাঁচানোর চেষ্টা আমাকে করতেই হবে, করতেই হবে। আপনার যা করার আছে করুন গুরুদেব। এই অভিশাপ থেকে আমার পরিবারকে উদ্ধার করুন। যদি প্রয়োজন হয় আমি নিজের প্রাণ বলি দিতেও রাজি আছি, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি আমি আর মেনে নিতে পারবো না ঠাকুর, মেনে নিতে পারবো না। গুরুদেব, আপনি কিছু একটা করুন। মৃত্যু যে সমস্ত যন্ত্রণা, সমস্ত বন্ধন থেকে মুক্তির পথ বাবা। যে তোমার প্রতি এমন প্রবল প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ শক্তিকে যে জাগিয়ে তুলেছে, এত সহজে তো সে তোমায় মরতে দেবে না। নিজের প্রাণের যে প্রিয় সন্তান, নাতি নাতনি ও প্রিয়জনদের হারানো যন্ত্রণা যে কতটা প্রবল ও বেদনাদায়ক তা সে তোমাকে বোঝাতে বদ্ধপরিকর। ভালো মন্দ, শুভ অশুভ জ্ঞান হারিয়ে এক ভয়ঙ্কর প্রতিহিংসার খেলায় মেতেছে সে। জাপান? তার মানে এসব কিছুর মূলে জাপান রয়েছে? সেই ঘটাচ্ছে এইসব কিছু? এই ঘটনাক্রমের সামান্য অনুঘটক মাত্র সে। এমন প্রবল ক্ষমতাশালী অপশক্তিদের জাগিয়ে তোলা তেমন কঠিন না হলেও তাদের নিয়ন্ত্রণ করা চারটিখানি ব্যাপার নয়। এরা প্রচণ্ড ছলনাময়ী ও কুটিল। নিজের মায়া বলে ভ্রম তৈরি করে সাধককে বিপথে চালিত করতে এরা সিদ্ধহস্ত। কুণ্ডলিনী জাগরণ না হলে এমন শক্তির মায়া থেকে সাধকের মুক্তি অসম্ভব। আমার ধারণা যদি খুব ভুল না হয়, এই সমস্যার সূত্রপাত যেখানে হয়েছে সেখানেই এর সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া সম্ভব। খুব শীঘ্রই আমাকে একবার তামোয়া জনজাতির আখড়ায় যেতে হবে। এই শক্তির উৎস এবং তার ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন না করা পর্যন্ত তাকে প্রতিহত করা আমার পক্ষে অসম্ভব। যদিও এই বৃদ্ধ শরীর নিয়ে কত দূর কি করতে পারবো আমি জানি না। এত নিরীহ মানুষের জীবন ঈশ্বর এইভাবে কেড়ে নিতে পারেন না। আমার বিশ্বাস পরম ব্রহ্মময়ী ঠিক কোনো পথ অবশ্যই দেখাবেন। আমার যাবার ব্যবস্থা করো যোগেন্দ্র। আমি আজ অপরাহ্নের মধ্যেই সেই অঞ্চলে প্রস্থান করব। আর বিলম্ব করা উচিত হবে না, উচিত হবে না। আমিও কি আপনার সঙ্গে যেতে পারি গুরুদেব? জানি যে মানুষগুলো আমাকে এখন নিজের শত্রু মনে করছে, তবু একবার শেষ চেষ্টা করে দেখতাম যদি তারা আমার ক্ষমা করে দিতে পারে, আমার পরিবারকে এই চরম অভিশাপ থেকে মুক্তির কোনো পথ বলে দিতে পারে। নিজের চোখের জল গোপন রাখতে পারছে না যোগেন্দ্র নারায়ণ।
মণিকান্তের এমন পরিণতি সে সহ্য করে নিতে পারলেও তার নাতি নাতনি, বৌমা এবং বড় ছেলের পরিণতিও যদি এমন হয় তবে যে সে এক জীবিত লাশে পরিণত হবে। তার এমন কাতর আকুতি শুনে গুরুদেব তাকে শান্ত করে বললেন, ধৈর্য হারিও না বৎস, নিজের উপর সংযম রাখো। তোমার এবং এ বাড়ির কারোরই এখন বাইরে বেরোনো উচিত হবে না। আমি একাই সেখানে যাব এবং সেটাই সমুচিত কাজ হবে। যাবার পূর্বে আমি সমগ্র বাড়ি মহাকাল কবচ দ্বারা ক্ষেত্র বন্ধন করে দিয়ে যাব। খেয়াল রাখবে যোগেন্দ্র, কেউ যেন বাড়ির বাইরে পা না রাখে, বিশেষ করে সূর্যাস্তের পরে। তামুয়াদের বস্তির উদ্দেশ্যে গুরুদেব প্রস্থান করার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। গুরুদেবের যাওয়ার পর থেকে যোগেন্দ্র নারায়ণ নিজের ঘরেই ছিলেন। আনন্দী দেবী অনেকবার তাকে খাওয়ার জন্য অনুরোধ করলেও মুখে একটি দানাও তোলেননি তিনি। ননিবালা দেবীর ছবির সামনে দাঁড়িয়ে একভাবে অনেকক্ষণ তাকিয়েছিলেন সেদিকে। নিজের জীবনের প্রতি এক চরম অনীহা ও ক্লান্তি জন্ম নিয়েছে তার মধ্যে। ধীরে ধীরে বড় জানলাটির পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। সেখানে দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন নিচে বাগানে রতিকান্তের পুত্র, যার বয়স গত মাসেই 10 অতিক্রম করেছে, একাই খেলা করছে। গুরুদেবের আদেশ মতো আনন্দী দেবীর বারণ শুনে তার 8 বছরের কন্যা বাইরে না বেরোলেও পুত্র মায়ের চোখ এড়িয়ে ঠিক বাগানে চলে এসেছে বিকেলে খেলার জন্য। নিজের নাতিকে বাগানে খেলতে দেখে মনে একটু হলেও প্রশান্তি অনুভব হলো যোগেন্দ্র নারায়ণের। কিন্তু পরক্ষণেই তার মনে হলো এই নিষ্পাপ শিশুটির জীবনও আজ তার কারণেই বিপদসংকুল। আনমনেই চোখটা বাড়ির সীমানার বাইরে যেতেই ভেতরটা ছ্যাঁত করে উঠল যোগেন্দ্র নারায়ণের। বাড়ির গণ্ডির বাইরে ঘন ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। তবে পরন্ত বিকেলে জঙ্গলের দিকটা অন্ধকার হয়ে যাওয়ায় ঠিক বুঝে উঠতে পারলেন না সেটা আসলে কি। তিনি বুঝতে পারলেন সে চেষ্টা করছে বাড়ির সীমানায় প্রবেশ করতে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে বাধা দিচ্ছে এবং বারবার সে পিছিয়ে যাচ্ছে বাড়ির গণ্ডি থেকে। সেটির থেকে মাত্র কয়েক প্রস্থ দূরেই খেলা করছিল রতিকান্তের ছেলে। যোগেন্দ্র নারায়ণের সমগ্র ইন্দ্রিয় মুহূর্তের মধ্যে সজাগ হয়ে উঠল। তিনি বুঝতে পারছেন এ কোনো সাধারণ জীব নয়। আজ বাড়ি থেকে বেরোনোর আগে গুরুদেব সমগ্র বাড়ির ক্ষেত্রবন্ধন করে দিয়ে গিয়েছেন, যাতে কোনো অপশক্তি এ বাড়ির গণ্ডির ভিতরে প্রবেশ করে কোনো প্রলয় ঘটাতে না পারে। যোগেন্দ্র নারায়ণ দেখতে পেল সেই স্থানে এক অদ্ভুত আলো ছায়ার খেলা শুরু হয়েছে। অরণ্যের অন্ধকারে এক মায়াবী রক্তিম আলো মাঝে মধ্যেই বিচ্ছুরিত হচ্ছে এবং রতিকান্তের পুত্র সে আলোর প্রতি আকৃষ্ট হয়ে ধীর পায়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাড়ির সীমানার দিকে। এক মুহূর্ত সময় নষ্ট না করে যোগেন্দ্র নারায়ণ প্রাণপণে সিঁড়ি দিয়ে নেমে ছুটে গেলেন পিছনের দরজা দিয়ে বাগানের উদ্দেশ্যে। সূর্যাস্তের পূর্বেই সারি সারি বৃক্ষরাজি দ্বারা আবৃত সেই বিশাল জমিদার বাড়ির পিছনের দিকটা ঘন কালো আস্তরণে মুড়ে রয়েছে। সেখানে পৌঁছে যোগেন্দ্র নারায়ণ দেখতে পেল তার নাতি বাড়ির সীমানা ছাড়িয়ে ক্রমশই অগ্রসর হচ্ছে গভীর অরণ্যের দিকে। তার কোনো ডাকই যেন সে ছেলের কান পর্যন্ত পৌঁছতে পারছে না।
এক অদ্ভুত মন্ত্র বলে কেউ যেন তাকে আকৃষ্ট করছে নিজের দিকে। দাদু ভাই, দাদু ভাই, ওদিকে যেও না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, যেও না, আমার কথা শোনো। দাদু ভাই, দাদু ভাই। যোগেন্দ্র নারায়ণের এমন তারস্বরে চিৎকারের পরেও সেই বালকের গতি অবিচল। তিনি দেখতে পেলেন সামান্য দূরে জঙ্গলের মধ্যে একটা বড় গাছের গুড়ির পিছন থেকে একটা কালো হাত ও চোখ উঁকি দিয়ে বেরিয়ে আসছে। ক্রমশ সে অবয়ব আরও স্পষ্টভাবে নিজের বীভৎস রূপ প্রকাশ করতে লাগলো। কি ভয়ঙ্কর সে মুখমণ্ডল! যেন জ্বলন্ত চিতা থেকে উঠে এসে দাঁড়িয়েছে এক দগ্ধ শরীর। কালো মুখগহ্বরের রক্তরাঙা জিভ থেকে লালা ঝরে পড়ছে রতিকান্তের ছেলের কচি শরীরটাকে দেখে। না, নিজের চোখের সামনে বংশধরের এমন চরম সর্বনাশ হতে দিতে পারেন না তিনি। দুর্বল বৃদ্ধ শরীর নিয়ে সর্বচেষ্টা দিয়ে ছুটে গেলেন সেদিকে। বালকের পাঞ্জাবের পিছনে এক টান দিয়ে তাকে ছুঁড়ে ফেললেন বাড়ির সীমানার ভিতরে। মুহূর্তে সে ছেলে জ্ঞান হারিয়ে পড়ল মাটির উপরে। পেছনে ঘুরে তাকাতেই যোগেন্দ্র নারায়ণ দেখতে পেল তার শরীরের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর পিশাচি। লালাময় জিভ দিয়ে যোগেন্দ্র নারায়ণের শরীরটাকে ভিজিয়ে দিল সে। ক্রোধে তার রক্তিম নয়ন যেন আরও উজ্জ্বল রক্তবর্ণ ধারণ করেছে। তার শিকারে বাধা দিয়েছে যোগেন্দ্র নারায়ণ। আজ সে শক্তির রোষানল থেকে কেউ রক্ষা করতে পারবে না তাকে। নিজের ধারালো নখ দিয়ে তীব্র আর্তনাদ করে যোগেন্দ্র নারায়ণের শরীরটাকে ছিন্ন ভিন্ন করতে শুরু করলো সেই পিশাচি, এবং প্রবল রক্তধারায় ভেসে গেল সেই বনাঞ্চল। একসময় নিস্তেজ হয়ে যোগেন্দ্র নারায়ণের প্রাণহীন দেহ ঢলে পড়ল মাটিতে। গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে। এতক্ষণ শুনছিলেন লেখক শ্রী শুভঙ্কর সেনের লেখা তামুন্ডি গল্পের প্রথম পর্ব। বাহুরডিহি গ্রামের জমিদার বাড়ি কি বাঁচতে পারবে ওই ভয়ঙ্কর পিশাচিনীর করাল গ্রাস থেকে? গুরুদেব কিভাবে বাঁচাবেন রতিকান্ত ও তার পরিবারকে? জানতে হলে অবশ্যই শুনতে হবে এই গল্পের অন্তিম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং গল্পের কোন জায়গাটি আপনাকে সবথেকে বেশি ভয় পাইয়েছে সেটি জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নতুন নতুন গল্পের আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্বে শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।